আজকে আমার বাচ্চা ডেলিভারির দিন, আর আমার ডেলিভারিও হয়ে গেছে। আমি হাসপাতালে একটা বেঞ্চের উপরে শুয়ে আছি। আমার চোখ পাথরের মতো হয়ে গেছে। এদিকে আমার বাচ্চাকে দেখে লেডি ডক্টর ভয়ে খুব বাজেভাবে চিৎকার চেঁচামেচি করছেন। তিনি ভয় পেয়ে গেছিলেন, যেটা তিনি জীবনে কখনই পাননি। নার্স তাকে সামলাচ্ছিলেন যে, ডক্টর ম্যাডাম, আপনি বুকে সাহস আনুন। তিনি বলছিলেন, এই দুনিয়াতে কেমন কেমন মানুষ আছে, এটা কি মানুষের বাচ্চা নাকি? লেডি ডক্টর খুব বাজেভাবে চিৎকার করছিলেন, কিন্তু আমার কোনো হেলদোল ছিল না। আমি দূরের কোণে তাকিয়ে জানলার উপরে একটা লোককে দেখতে পেলাম। আমার চোখ তাকেই দেখছিল, যেন হয় এ আমার জীবন বাঁচাবে, আর না হলে শেষ করে দেবে। হঠাৎ ডক্টর আমাকে বললেন, তুমি কোথা থেকে এসেছো? অবশ্যই তুমি অনেক বড় পাপ করেছো, যার কারণে আজকে তোমার সাথে এইসব কিছু হয়েছে। বলো, কি হয়েছে তোমার সাথে? তুমি কোনো পাপ করেছো? কাকে কষ্ট দিয়েছো তুমি? আমি তার দিকে এক নজরে দেখতে লাগলাম আর বললাম, আমার কাহিনী যদি আপনি শোনেন তাহলে সহ্য করতে পারবেন না। যখন আমি তাকে বললাম যে আমার সাথে কি হয়েছে, তখন তিনি ওই হিচকি তুলে কাঁদতে লাগলেন। কেননা যে আমার সাথে এই খারাপ কাজ করেছিল সে আমার নিজেরই। আমার নাম সুপ্রিয়া। আমরা খুব গরিব, কিন্তু সম্মানের সাথে জীবন কাটাতাম। আমার বাবা অনেক কষ্টে এখানে সেখানে কাজ করে কোনো রকমে আমাদের পেট ভরাতো। এরপরে আমার বাবা এই কাজ ছেড়ে বাড়িতে একটা ছোট দোকান খুলে বসলো। আমাদের দোকান বাজারের এক সাইডে ছিল, কিন্তু তারপরেও আমাদের সংসারের চাহিদা পূরণ হয়ে যেত। দোকান খোলার কিছুদিন পরেই প্রতিদিন সন্ধ্যার সময় একটা লোক তার কাছে এসে বসতে লাগলো। সে আমার বাবাকে অদ্ভুত ধরনের বুদ্ধি দিত। কখনো বলতো এই কাজ করো, কখনো বলতো ওই কাজ করো। আমার মা বলতো যে, পয়সা তো এই লোকটার আছে, কিন্তু জানি না এ কি কাজ করে। এই লোকটাকে পুরো এরিয়াতে কেউই সম্মান করে না, কারো সাথে এর বন্ধুত্ব নেই। কিন্তু না জানি কেন আজকাল তোর বাবার পিছনে পড়েছে। তোর বাবাকেও মনে হয় শেষ করেই ছাড়বে। আমি মাকে বললাম, তুমি যখন জানো যে এ এরকমই লোক, তাহলে তুমি বাবাকে বলো এর সাথে যেন কথাবার্তা না বলে। মা বললেন, তোর বাবা আজ অব্দি আমার কোন কথাটা শুনেছে যে এখন শুনবে? এক জায়গায় আমার সম্বন্ধের কথা চলছিল, কিন্তু তারাও না করে দিলেন, কেননা আমাদের কাছে তাদের দেওয়ার মতো যৌতুক নেই। আর এটা প্রথমবার হয়নি, আমাকে আগেও এক জায়গা থেকে না করে দিয়েছিল। সে লোকেদের ভুল ধারণা হয়েছিল, তারা ভেবেছিল আমার বাবা মা অনেক কিছু দেবে, কিন্তু আমার মা বললেন, আমরা বিয়েতে কিছুই দিতে পারবো না। এই কথা শুনে তারা সম্বন্ধ ভেঙে দেয়। আর আজকেও আবার সেটাই হলো। যদিও এইবার আমরা আগে তাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে আমরা কিছুই দিতে পারবো না, কিন্তু তারপরেও তারা প্রথমে হ্যাঁ বলে তারপর আবার যৌতুকের দাবি করতে শুরু করে। আর আজকেও এই সম্বন্ধ শেষ হয়ে গেল। আমি খুব অস্বস্তিতে ছিলাম, আর আমার বাবাও। আমার এরকম মনে হতো যে আমার জীবনে কখনোই কোনো কিছু ঠিক হবে না। ব্যাস, যে কোনোভাবে আমার বিয়ে হয়ে যেত, তাতে যার সাথেই হতো। তারপরে এই সমাজ আমার বিরুদ্ধে বলা ছেড়ে দিত। আমি কোথাও গেলে লোকে আমাকে প্রশ্ন করত যে, এখন অবধি তোমার বিয়ে হয়নি কেন? এই প্রশ্ন শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। আমার মন চাইতো, ব্যাস, যেখানেই হোক না কেন আমার বিয়ে হয়ে যাক, যাতে কেউ আমাকে প্রশ্ন করতে না পারে। আমাদের বাড়িতে একটা ছোট্ট ঘর ছিল, যার মধ্যে আমরা সবাই ঘুমাতাম। তার এক সাইডে খুব ছোট্ট একটা ঘর ছিল। ঘরটা এত ছোট যে তার মধ্যে একটা চৌকিও ঢুকতো না। বাবা সেখানে দোকান বানিয়ে নিয়েছিল। রাতের বেলা আমি সেখানে ঘুমিয়ে যেতাম। আমার সবার সাথে এক ঘরে ঘুমাতে ভালো লাগতো না। রায় রাতে আমি নিজের ভাগ্যের জন্য কান্না করতে থাকতাম। এই কারণে একাই ঘুমাতাম। একদিন এই ঘরে বসে আমার বাবা সেই লোকের সাথে কথা বলছিল। তার নাম উজান। আজকে আমি তাদের দুজনের কথা শুনছিলাম। সেই লোকটা আমার বাবাকে উল্টোপাল্টা কথা বোঝাচ্ছিল। বাবা যখন বলল যে, বন্ধু, আমি খুব টেনশনে আছি। বড় মেয়ের বিয়ে 2বার ভেঙে গেছে। ওর বিয়ে হয়ে গেলে বাকিদেরও বিয়ে হবে। কিছুই বুঝতে পারছি না। যৌতুক ছাড়া তো আজকাল বিয়েই হয় না। তিনি বললেন, আরে কেন হবে না? যৌতুক ছাড়াও বিয়ে হয়। এই দুনিয়াতে কিছু মানুষ এমনও আছে যারা উল্টে তোকে পয়সা দিয়ে দেবে। আমার বাবা বললেন, তুই কোন দুনিয়ার কথা বলছিস? আমি তো এরকম কথা কখনোই শুনিনি। তিনি বললেন, তুই শুনিসনি তার মানে এই নয় যে কেউই শোনেনি। কি না হয় এই দুনিয়াতে? আরে তুই খুব বেশি দূরে যাচ্ছিস কেন? তোর বাকি 3 মেয়ের বিয়ের দায়িত্ব আমি নিচ্ছি। ওদের বিয়ে এত ভালো জায়গায় দেব যে তারা নিজেরাই তোর মেয়ের জন্য যৌতুক বানাবে, বরং তোকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। আর বিদায়ের পরেও তোর খেয়াল রাখবে। কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তাদের কথা খুব মন দিয়ে শুনছিলাম। জানি না ইনি কি ধরনের কথা বলছিলেন, কিন্তু এটা তো পরিষ্কার বুঝতে পারছিলাম
যে ইনি আমার বাবার মাথা খারাপ করছেন। এরকম কোথায় হয় যে তারা নিজেরাই সমস্ত জিনিস বানাবে আর বিয়ের পরেও মেয়ের বাবাকে টাকা পয়সা দিতে থাকবে? এটা তো হতেই পারে না। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ইনি মিথ্যা কথা বলছেন। এদিকে আমার বাবাকে আমি সরল বলবো না বোকা বলবো, যদিও তিনি মেয়েদের বোঝা নিয়ে এত চেপে গেছেন যে তাকে কেউ বোকা বানাতে পারত। আমার বাবা বলছিলেন যে আচ্ছা এরকম হয় নাকি, যদি এরকম হয় তাহলে আমি রাজি আছি। তার এই পরামর্শ আমার খুবই খারাপ লাগছিল, কিন্তু বাবা তো তার সমস্ত কথাতে রাজি হয়ে যাচ্ছিল। এতে শুধু আমার একটাই শর্ত আছে, যে তোকে নিজের বড় মেয়ের বিয়ে আমার ছেলের সাথে দিতে হবে। যখন এই কথাটা আমি শুনলাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছিল। কিন্তু বাবা যে কথাটা বললেন তাতে তো আমার মাথা যেন পুরো আকাশ ভেঙে পড়ল। বাবা বললেন, তুই যদি আমার এত সাহায্য করিস তাহলে কি আমি তোর বাড়িতে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না? এমনিতেও তোর উপরে আমার পুরো ভরসা আছে, তুই তো খুব ভালো মানুষ। বাবার কথা বলার ধরন এত পজিটিভ ছিল যে তিনি এটাও জিজ্ঞেস করলেন না যে কেন সে আমার বিয়ে দিতে এত সাহায্য করছে আর তার ছেলে কি করে। সে পুরো এরিয়াতে ছড়িয়ে রেখেছিল যে তার ছেলে অন্য শহরে কাজ করে, কিন্তু কি কাজ করে এটা কেউই জানে না। পরের দিন বাবা মাকে এই কথা বললে মাকেও রাজি করিয়ে নেয়। আমি বললাম যে আমি বিয়ে করব না। তখন মা বললেন তাদের কোনো যৌতুক চাই না। আমি বললাম মা আমি বিয়ে করতে চাই না। মা বললেন তারা কোনো জিনিসই চায় না। আমি বললাম মা আমি ওই বাড়িতে যেতে চাই না। তখন মা বললেন আরে তোর বিয়ে তো ফ্রিতে হয়ে যাচ্ছে। আমি নিজের মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমার মা তো শুধু যৌতুক নিয়েই খুশি ছিলেন, যে তাদেরকে কিছুই দিতে হবে না। আমার ব্যাপারে তো তিনি কিছুই ভাবছিলেন না। এর মানে এটাই যে এখানে কিছু বলা বেকার হবে। আমার মা আমাকে বোঝালেন, তুই যদি একা বোন হতি তাহলে আমরা খুব ভেবেচিন্তে দেখে শুনে তোর সম্বন্ধ করতাম, কিন্তু তুই ভাব তোর পিছনে লাইন লেগে আছে। এখন তুই বল আমরা কি করব? আমি বুঝলাম তাদের মাথায় এই একটা কথাই বসে গেছে যে বিয়ে ফ্রিতে হচ্ছে, তারা কোনোভাবেই এই জিনিসটাকে হাতছাড়া হতে দেবে না। তাই আমি চুপচাপ হয়ে গেলাম আর আমার বিয়ে দিয়ে দেওয়া হলো। তারপর সেটাই হলো যেটা আমার অন্তরাত্মা বারবার আমাকে বলছিল, যে নিশ্চয়ই কিছু খারাপ হতে যাচ্ছে। আমাকে যে বাড়িতে বিয়ে দেওয়া হয়েছিল, তার যে ছেলের সাথে দেওয়া হয়েছিল, তার গোপন রহস্য প্রথম রাতেই খুলে গেল। যখন ও ঘরের মধ্যে এলো তখন আমি হতবাক হয়ে গেলাম। এখন বুঝতে পারছি ওকেও কেন লুকিয়ে রাখা হয়েছিল, কি কারণে ও একবারও আমাদের বাড়িতে আমাকে দেখতে চায়নি। এমনকি ওকে আমার বাবার সাথেও দেখা করানো হয়নি। যখন আমার বর ঘরে এলো তখন তাকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। ওর ধরন দেখে এই আইডিয়াও হয়ে গেল যে আমার বর নর্মাল না, কোনো না কোনো অসুবিধা অবশ্যই আছে। কেননা সে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছিল। কখনো বলতো তুমি আমার বোন, আবার বলতো না না তুমি আমার বোন না, তুমি আমার বউ। তারপর আবার বলতো তুমি এখানে কি করছো? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুমি তো আমার বউ। ও বারবার এই কথাটা ভুলে যেত যে আমি ওর স্ত্রী আর আমাদের দুজনে বিয়ে হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো। হঠাৎ আমাকে বলতে লাগলো চকলেট খাবে। কোনো পুরুষ নিজের নববধূর বাসরাতে এই কথা বলে? এরকম কথা তো কেউ মজা করেও বলে না। বিয়ের সময় তো খুব শান্তশিষ্টভাবে মাথা নিচু করে বসেছিল, সমস্ত কথাই মেনে নিচ্ছিল। দেখতে খুব বুদ্ধিমান আর কড়া মেজাজে মনে হচ্ছিল, কিন্তু এখন ওর হাব ভাব একদমই বাচ্চাদের মতো মনে হচ্ছে। আমি কিছু কিছু বুঝতে পেরেছি যে কেসটা কি। সকালবেলা আমার শাশুড়ি আমাকে বোঝাচ্ছিলেন যে আমার স্বামীর বুদ্ধিশুদ্ধি একটু কম। তার কথার মানে ছিল তার ছেলে পাগল, কিন্তু এই কথাটা তিনি একটু ভদ্রভাবে বলছিলেন। আমি আমার শাশুড়িকে বললাম, আপনাকে তো দেখে বুদ্ধিমান বলেই মনে হচ্ছে, কিন্তু আপনার ছেলে যখন পাগল তখন তাকে বিয়ে দিয়ে আমার জীবন কেন নষ্ট করলেন? এতে আমার শাশুড়ি আমাকে একটা অবাস্তব গল্প শোনালেন। তিনি বললেন, তোমার জীবন নষ্ট হয়নি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোমাকে সমস্ত কথা খুলে বলছি। আমার শ্বশুরের কাছে টাকা পয়সার অভাব নেই, তার অনেক সম্পত্তি। যখন সে সম্পত্তি ভাগ করবে, যার যত বেশি বংশধর হবে আমরা তত বেশি সম্পত্তি পাবো। এখন আমরা দুই ভাগ পাবো, একটা আমার স্বামী আর একটা ছেলে। কিন্তু যদি আমার ছেলেরও কোনো সন্তান হয় তাহলে আমরা তিন ভাগ পাবো। আর এখন অবধি বাকি ভাইদের কারো সন্তানের বিয়ে হয়নি। তোমাকে কিছুই করতে হবে না, শুধু সন্তান জন্ম দেবে, তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। যখন আমাদের কাছে অনেক টাকা পয়সা আসবে তখন আমরা সবার প্রথমে তোমার স্বামীর চিকিৎসা করাবো। ওর চিকিৎসা তো হবে, কিন্তু আমাদের কাছে এত টাকা পয়সা নেই, ওর চিকিৎসা করাতে লাখ টাকা খরচ হবে। আমি বললাম, আপনাদের এই গল্প আমার চিন্তা ভাবনার বাইরে, আপনারা আমার সাথে ভালো করেননি। আমি ফিরে গিয়ে বাবা মাকে সব কিছু বলে দেবো। এ কথা শুনে আমার শাশুড়ি আমাকে আর একটা রূপ দেখালো।
তিনি বললেন, খবরদার এখান থেকে যাওয়ার ব্যাপারে ভাববেও না। যদি এখান থেকে যাও তাহলে ভেবে নিও তোমার বোনেরাও তোমার সাথে সারা জীবন বাড়িতে বসে থাকবে, ওদের সম্বন্ধ হবে না। তোমার মা বাবার উপরে কি ঝড় বইবে তখন বুঝতে পারছো? আমার বুক ফেটে কান্না আসছিল। কথা তো তার ঠিকই ছিল। আমি নিজের ঘরে এসে বসে পড়লাম। আমার কপালে কান্নাই লেখা আছে। আমি বাবার বাড়িতেও লুকিয়ে লুকিয়ে কান্না করতাম, এখানেও লুকিয়ে লুকিয়ে কান্না করতে থাকি। আমার স্বামী তো পাগলের মতো সেই অবস্থায় ছিল যে ও জানতোই না যে আমি ওর স্ত্রী। তাহলে সন্তান কিভাবে হতে পারে? আমার তো মনে হচ্ছে আমার শাশুড়ি আমাকে মিথ্যা কথা বলছেন, আমি যাতে এখান থেকে না যাই সেই জন্য আমাকে মিথ্যা আশা দিচ্ছেন। কিন্তু আমি এসব আশার কোনোটাই বিশ্বাস করিনি। কি গ্যারান্টি আছে যে চিকিৎসা করালে এই লোকটা ঠিক হয়ে যাবে? আর কি গ্যারান্টি আছে যে আমার ছেলেই হবে? আমি অবাক হয়ে যেতাম যে এনার মধ্যে কি একটুও লজ্জা শরম নেই। তিনি আমাকে যে কথা জিজ্ঞেস করতেন তার কথার উদ্দেশ্য শুধু এটাই হতো যে তুমি আমাকে সন্তানের খুশির খবর কবে শোনাবে। আমি তাকে চিৎকার করে বলতে চাইতাম যে আপনার ছেলে জানে না যে সে কে, নিজেরও চার চারটা নাম বানিয়ে বসে আছে। আর আপনারা চান যে ও সন্তান জন্ম দেবে? একটা পাগল কি জানে ওর নিজের জীবনের সাথে কি করতে হবে? তিনি বলতেন, তুমি খুব বুদ্ধিমান, আর তোমার বুদ্ধিমান হওয়াই যথেষ্ট। যদি তুমি বুদ্ধিমান হও তাহলে সবকিছুই হয়ে যাবে। ওর এর মধ্যে তেমন কোনো কাজ নেই। কিন্তু আমি তাকে কিভাবে বোঝাতাম? আমি তো খুব ফেঁসে গেছি। আমি এই বাড়িতে শুধুমাত্র তার ছেলে চাকরানি হিসেবে আছি। আমি তাদের জন্য খাবার রান্না করে দিতাম। কখনো কখনো তার ছেলে এত বায়না করতো যে আমাকে তার সাথে বসে খেলতেও হতো। এর থেকে বেশি কোনো সম্পর্কই আমাদের দুজনের মধ্যে ছিল না। প্রথমত আমি মা বাবাকে কিছুই বলিনি, কিন্তু এখন আমার সহ্য ক্ষমতা শেষ হয়ে গেছে। তাই আমি মা বাবাকে সব কিছু বলে দিলাম। আমি তাদেরকে বললাম, তারা তোমাদের মিথ্যা কথা বলে নিজের পাগল ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবন শেষ করে দিয়েছে। কিন্তু এটা জেনে আমি হতবাক হয়ে গেলাম যে আমার মা বাবা আগে থেকে এই কথাটা জানতো। তারা বললেন, না মা, ও পাগল নয়, কেউ ওর উপরে জাদু করেছে। ওদের পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা আছে, তাই ওর বাকি কাকারাও ওর উপরে জাদু করিয়েছে। ও পাগল নয়, ওর বিয়ে হলে ও ঠিক হয়ে যাবে, জাদু ভেঙে যাবে, আর তোর স্বামী ভালো হয়ে যাবে। আর দেখ, তারা তোর বোনের জন্য খুব ভালো সম্বন্ধ পাঠিয়েছে, এত ভালো সম্বন্ধ যে তারা কিছুই চায় না। আমি বললাম, মা, এর মানে হলে তোমরা জানতে যে আমার হবু স্বামী পাগল? আমার মা বললেন, কেন তুই নিজের স্বামীকে বারবার পাগল বলছিস? নিজের স্বামীর ব্যাপারে এরকম কথা বলতে হয় না। ও পাগল না অসুস্থ। আমি বললাম, হ্যাঁ, ও মানসিকভাবে অসুস্থ। আর মানসিক অসুস্থ লোকেদের কি বলা হয় সেটা তো তোমরা জানতেই না। আমার মা বললেন যে না, ও মানসিক অসুস্থ নয়, এর উপরে জাদু করা আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। তুই নিজের বোনের ব্যাপারে ভেবে দেখ, কত ভালো সম্বন্ধ এসেছে ও। আমি বললাম, তোমরা কিভাবে অন্য সন্তানের জন্য এক সন্তানকে বলি দিতে পারো? আমি আমার মায়ের কাছে কান্না করতে করতে এই প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, কিন্তু আমার মায়ের মুখে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। তিনি তো শুধু আমার বোনের আসার সম্বন্ধে আর ছেলের বাড়ি পাঠানোর কিছু জিনিস নিয়ে বসে আমাকে দেখাচ্ছিলেন। আমিও বুঝে গেছি যে তারা যখন নিজেরাই আমাকে এই গর্তের মধ্যে ফেলে দিয়েছে তখন তারা কিভাবে আমার দিকে সাহায্যের হাত বাড়াবেন। তাই আমি চুপ হয়ে গেলাম আর বললাম, হ্যাঁ, বোনের জন্য খুব ভালো সম্বন্ধ এসেছে, ভগবান ওকে সুখী রাখো। শুধু একটা জিনিসের দিকে খেয়াল রেখো, ওর হবু স্বামী যেন পাগল না হয়। আমি শুধু এটুকুই বলেছিলাম। আমার মা আমার দিকে এমনভাবে তাকালেন যেন না জানি আমি কি এমন খারাপ কথা মুখ থেকে বের করে দিয়েছি। মা বললেন, তুই তোর বোনকে দেখে জ্বলছিস? আমি বললাম, আমি কে হই যে কারো উপর জ্বলবো? আমার তো সমস্ত স্বপ্ন জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। এখন আমার জীবনে আর কি বাকি আছে? তাই ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে মৃত্যু দিয়ে দেন। এখন আমার মায়ের কিছুটা আফসোস হচ্ছিল। তিনি আমার মাথার দিকে হাত বাড়ালেন, কিন্তু আমি তার হাত ঝটকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলাম। আমি চাইতাম না সে আমার মাথার উপরে হাত রাখুক আর আমাকে মিথ্যা সান্ত্বনা দিক। কয়েকদিন পরে আমার শ্বশুর শাশুড়ি নিজেদের মতো অদ্ভুত কথা বলছিলেন। তারা বললেন, উইল হতে আর বেশি দেরি নেই, কিন্তু আমাদের কাছে এখনো কোনো সন্তান নেই, এখন আমাদের কিছু একটা করতেই হবে। পরের দিন তারা আমার স্বামীকে দিয়ে একটা ডিভোর্স পেপারে ওর আঙুলের ছাপ নিয়ে নিল। আমি অবাক হয়ে গেলাম যে তারা এটা কি করলো, নিজের ছেলের কাছ থেকে আমাকে ডিভোর্স করিয়ে দিল। আমি খুব বেশি দুঃখে ছিলাম না, কেননা আমি এই পাগলের সাথে জীবন কাটাতে চাইতাম না। কিন্তু তারা এই সব কিছু কেন করলেন? আমার শাশুড়ি বলছিলেন সমস্ত ট্রিক্স লাগাতে হবে, কেননা সম্পত্তির মামলা, কালকে যাতে কেউ কিছু বলতে না পারে। এই কারণে এই নকল ডিভোর্স করানো দরকার ছিল। আমি তাদের কাজ কারবার আর কথা কিছুই বুঝতে পারছিলাম না। তারা দুজন স্বামী স্ত্রী কি প্ল্যান করছিলেন
কি করতে চাইছিলেন কিছুই জানতাম না। এই লোকেরা সম্পত্তি নেশায় পাগল হয়ে গেছিল। সম্পত্তির জন্য সবকিছুই করতে পারে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না এরা কি করতে চাইছে। কিছুদিন পরে আমার শ্বশুর বললেন, এখন আমি একে বিয়ে করব, আর এর পেটে বাচ্চা হবে। তখন আমার সবাইকে বলবো এটা আমার ছেলের সন্তান। একমাত্র এভাবেই আমরা সম্পত্তিতে 3 ভাগ পাবো। এ কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি বললাম, শ্বশুরের সাথে বিয়ে কোনো মতেই হতে পারে না। এটা আপনারা কেমন কথা বলছেন? আমি এখান থেকে চলে যাব। এই কথা শুনে তারা আমাকে ঘরের মধ্যে আটকে রাখলেন। এখন এরা আমার শ্বশুরের সাথে আমার বিয়ে দিতে চায়, আর এসবে আমার শাশুড়িও মিলিত ছিল। আমার শাশুড়ি বললেন, এটা সামান্য সম্পত্তি না, অনেক অনেক সম্পত্তি। এরকম সুযোগ কেউই হাত থেকে যেতে দেবে না। আমি বললাম, আমি আপনাকে মা বলি, আর আপনি আমাকে সতীন বানাতে চাইছেন? তিনি বললেন, আমি এসব কিছুই জানি না, আমার তো শুধু সম্পত্তি চাই, আর এর জন্য আমি সবকিছু করতে পারি। আমি বললাম, আপনি কি জঘন্য মানসিকতার মানুষ? এই কারণে ভগবান আপনাকে পাগল সন্তান দিয়েছেন, কেননা আপনি এটারই যোগ্য। আমি একথা বলার সাথে সাথে আমার শাশুড়ি আমার মুখের উপর থাপ্পড় মেরে দিলেন। আমি সেখান থেকে পালিয়ে যেতে চাইতাম, কিন্তু তারা আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছেন, আর জোর জবরদস্তি আমার টিপছাপ নিয়ে নিলেন, সেটাও তখন যখন আমি অজ্ঞান হয়েছিলাম। এরপরে তারা পুরো অধিকার পেয়ে গেলেন যে আমার সাথে এই অত্যাচার করতে পারে। নিজের বাবা মায়ের ব্যবহার আমি আগেই দেখে নিয়েছি, তাই তাদের দিকে সাহায্যের হাত বাড়াতে চাই না, কেননা তারা কখনোই আমাকে সাহায্য করবে না। আমি জানতে পেরেছিলাম যে আমার ছোট বোনেরও সম্বন্ধ আসছে আজকাল। ঘটকের আসা যাওয়া লেগেই ছিল আমাদের বাড়িতে, আর বাবা মা আমার শ্বশুরের সামনে লেজ নাড়তে থাকতেন। এই অবস্থায় যদি আমার সমস্যা সামনে আসে, তাহলে হয়তো তারা সাহায্য করার বদলে এটাই বলে দিত যে এই মেয়েটা কে, একে আমরা চিনি না। কেননা আমার কারণে তারা ছোট বোনের সম্বন্ধ খারাপ করতে চাইতো না, কেননা ও অনেক বড়লোক বাড়িতে যাচ্ছিল। তাই আমি চুপচাপ থাকলাম, কারণ আমার কাছে কোনো রাস্তাই বেঁচে নেই। কথাটা শুধু এটুকুই ছিল না, এখন আমার শ্বশুর একটা সমস্যার মতো আমার মাথার উপরে চেপে থাকতো। যদিও সে আমার এখনকার স্বামী, কিন্তু আমার মুখ থেকে তার জন্য এই শব্দই বেরোতো। আমি একবার আত্মহত্যা করারও চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে বাঁচিয়ে নেওয়া হয়, এবং এই জিনিসটা নিয়ে আমাকে মারাও হয়েছিল যে তুই আত্মহত্যা করতে চাস, তোর সাথে আমাদের এত বড় উদ্দেশ্য জড়িয়ে আছে। হুঁশ তো আমার সেই দিন উড়ে গেছিল যেদিন আমি জানতে পারলাম যে আমি মা হতে যাচ্ছি। আমার জন্য এটা খুশির দিন ছিল। আমার মধ্যে এতটুকু খুশি ছিল না যে কমপক্ষে সন্তান তো আমার হবে। আমার এরকম মনে হচ্ছিল যে আমার জীবনে কখনোই কোনো কিছু ভালো হবে না। যখন এই বাচ্চা হতে যাচ্ছিল, তখন আমি নিজেকে আর একবার মারার চেষ্টা করেছিলাম, কিন্তু আবারও আমি অসফল হলাম। হয়তো মৃত্যু আমাকে নিজের কাছে নিতে চাইছে না, সেও আমার উপরে বিরক্ত হয়ে গেছে। এই বাড়িতে সবচেয়ে বেশি অবাক আমার শাশুড়ির উপরে হতো, যা নিজের ছেলে পাগল জেনেও আমার সাথে তার বিয়ে করিয়ে দিয়েছে। এরপর আবার সম্পত্তি লোভে নিজের স্বামীর সাথে আমার বিয়ে দিয়েছে। এখন আমার মনে হতে লাগলো যে আমি যদি মরে যাই তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। মৃত্যুই আমার কাছে সমস্ত সমস্যার সমাধান মনে হতো, কিন্তু সেটাও আমার ভাগ্যে আসতে চাইতো না। এখন এরা সবসময় আমার উপরে নজর রাখতো। এখন তো আমার শাশুড়ি আমাকে পুরনো স্বামীর কাছেও যেতে দিত না, যাতে ও কোনো জিনিস উঠিয়ে আমার উপরে না মারতে পারে, আর বাচ্চার কোনো ক্ষতি না হয়ে যায়। যদিও আমি চাইতাম এরকমই কিছু হয়ে যাক। আমার বাবা মা যখন জানতে পারলেন যে আমি মা হতে যাচ্ছি, তখন তারা খুব খুশি হলেন। আমাকে আমার শাশুড়ি বারবার বলতো যে ডক্টরের কাছে চলো, যাতে জানতে পারি বাচ্চা কেমন আছে। আমি বলতাম আমার জানার কোনো দরকার নেই যে বাচ্চা কিরকম আছে। আমি একবারও ডক্টরের কাছে যাইনি, না তো আমি কোনো আল্ট্রাসাউন্ড করিয়েছি, না তো ওষুধ খেয়েছি। কিন্তু আমি অবাক এই জিনিসটা নিয়েছিলাম যে আমার কোনো অসুবিধাই হচ্ছিল না, সবকিছু ঠিকঠাক চলছিল। তারপরে সেই দিন এসে গেল যখন আমার সন্তান হওয়ার সময় হলো। ব্যথা শুরু হয়ে গেল, আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো। লেডি ডক্টর আমাকে ভিতরে নিয়ে গেলেন। যখন আমার বাচ্চা এই দুনিয়াতে এলো, তখন আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইনি, বরং ডক্টরের চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে পেয়েছিলাম। সে খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছিল, আর বলছিল যে এই মেয়েটা মানুষ না, নিশ্চয়ই কোনো ডাইনি, এ নিশ্চয়ই এমন কোনো পাপ করেছে যার শাস্তি ভগবান একে দিয়েছে। একে নিয়ে যাও এখান থেকে, এর বাচ্চাকেও নিয়ে যাও। এই ডক্টর খুব শান্ত স্বভাবের মানুষ, তিনি খুব ভদ্রভাবে কথা বলেন। যখন তিনি এইরকম পাগলের মতো চিৎকার করছেন, তখন নিশ্চয়ই ব্যাপারটা গভীর। কিন্তু আমি সেখানে একই রকম ভাবে পড়ে রইলাম, যেন আমার মধ্যে কোনো আত্মাই বেঁচে নেই। কেননা আমার আইডিয়া হয়ে গেছে যে আমার সাথে কি হয়েছে। সেখানে দাঁড়ানো বাকি নার্স এবং মহিলা সবাই আমাকে বলছিল যে তুমি কিছু বলছো না কেন, এইসব কিছু কিভাবে হলো। এদের সবার এটাই স্থির বিশ্বাস ছিল
যে আমি কোনো না কোনো পাপ অবশ্যই করেছি। যখন বাচ্চা আমার শ্বশুরকে দেখানো হলো, তখন তার হার্ট অ্যাটাক এসে যায়। সে সেখানেই বুকের উপরে হাত রেখে মাটিতে বসে পড়ল। আর আমার শাশুড়ি পাগলের মতো চিৎকার করতে লাগলেন। বাচ্চা এই দুনিয়াতে ছিল না, যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে। ও ছেলেই ছিল, কিন্তু এমন ছিল যে ওকে দেখতো সেই হতবাক হয়ে যেত। হয়তো ওর জন্য এই দুনিয়া থেকে চলে যাওয়াই ভালো ছিল, কেননা যাকে এক নজরও লোকে দেখতে পারতো না, সে কিভাবে জীবন কাটাতো। যখন আমাকে বলা হলো যে তোমার বাচ্চার অন্তিম সংস্কার করা হয়ে গেছে, তখন আমি হাউমাউ করে কান্না করতে শুরু করেছিলাম। আমার ভিতরে জমে থাকা সমস্ত দুঃখ বাইরে এসে গেল। আর আমি ডক্টরকে সবকিছু বলে দিলাম। ডক্টর আমার কথা শুনে হতবাক হয়ে গেলেন। এরপরে যখন আমার শাশুড়ি শ্বশুর আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এলেন, তখন ডক্টর তাদেরকে নিষেধ করে দিলেন আর বললেন এই মেয়ে কোনো মতে এখান থেকে যাবে না। তিনি ওমের ওয়েলফেয়ারের লোকেদের ডেকে নিলেন, আর তারা আমার কেস নিজের হাতে নিয়ে নিল। তারা বলল এই মেয়ে এখান থেকে যাবে, সেটাও আমাদের সঙ্গে, কেননা এর সাথে খুব অন্যায় করা হয়েছে। মেয়েকে অজ্ঞান করে ওর টিপছাপ নেওয়া হয়েছে, আর এর সাথে ভয়ানক অত্যাচার করা হয়েছে। আমার মা বাবাকেও ডেকে নেওয়া হয়েছিল, তারাও সমস্ত ঘটনা জানতো না। তারা কান্না করছিল আর আফসোস করছিল, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। আমি এমনভাবে দাঁড়িয়েছিলাম যেন কোনো পাথরের মূর্তি। সমস্ত মামলা নিষ্পত্তি হলো। এখন না আমার শ্বশুরের সাথে আর না আমার আগের স্বামীর সাথে কোনো সম্পর্ক ছিল। আমি সেই ওয়েলফেয়ারেই থাকি। আর আজকে এই জিনিসটায় 1.5 বছর হয়ে গেছে। এখন ব্যাস কোনো রকমভাবে নিজের জীবন কাটাচ্ছি। আমার এই কাহিনী আমার থেকে এখানে আসা একজন রিপোর্টার শোনেন। তিনি আমাকে বলেন যে তুমি আমাকে নিজের কাহিনী বলো, যাতে আমি তোমার কাহিনী লোকেদের কাছে পৌঁছাতে পারি, আর তারা জানতে পারে যে এই দুনিয়াতে কেমন ভয়ানক লোক থাকে। আমার জীবনে তো এখন কোনো উদ্দেশ্যই নেই, কিন্তু এখানে আপনাদের কাছেও আমার একটা প্রশ্ন আছে, যে কোনো মহিলার সাথে শুধুমাত্র নিজের সাথে এত বড় অত্যাচার করা কি ঠিক? মা বাবা নিজেদের লাভ দেখে নিয়েছিল, শ্বশুর শাশুড়ি নিজেদের লাভ দেখে নিয়েছিল, আর আমার ব্যাপারে কেউ কখনো ভাবেনি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।